বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সুহাসিনী মাসিমা। সুহাসিনী মাসিমাকে আমি দেখিনি, কিন্তু খুব ছোট বয়সে যখনই মামা বাড়ি যেতুম তখন সকলের মুখে মুখে থাকতো ওই সুহাসিনী মাসিমার নাম। সুহাস কি চমৎকার বনে, এই বয়সে কি সুন্দর বুনুনির হাত। সুহাসিনী বললে, এসো দিদি বসো, বেশ মেয়ে কিন্তু সুহাসিনী। আরে সেবার সুহাসিনীকে নিমন্ত্রণ করে খাওয়ালুম পূর্ণিমের দিন। সুহাসিনী কিন্তু ওসব অন্যায্য দেখতে পারে না, তাই জন্যই তো মায়ের সঙ্গে বনে না। সুহাসিনী গ্রামের সকলের যেন নয়নের মণি। সুহাসিনী মাসিমা সম্বন্ধে কথা বলবার সময় সবারই, অর্থাৎ আমার বুড়ি দিদিমার, গনু দিদিমার, মাসিমাদের, মায়ের, মামাদের সবার গলার সুর বদলে যেত, চোখে কিরকম একটা আলাদা ভাব দেখা যেত। আর একটা কথা, রূপের কথা উঠলে সকলেই বলতো আগে সুহাসিনী মাসিমার কথা। অমন রূপ কারো হয় না, কেউ কখনো দেখেনি। শুনে শুনে আমার মনে অত্যন্ত কৌতূহল হলো যে সুহাসিনী মাসিমাকে একবার দেখতে হবে, দেখতেই হবে। দিদিমাকে একদিন বললুম, সুহাসিনী মাসিমা এখন কোথায় থাকেন? কেন রে? আমি একদিন দেখতে যাব। সে তো ও তোর ওই কানাই মামার বোন, ও পাড়ার মুখুজ্জেদের ওই দোতলা বাড়ি পুকুর ধারে দেখিসনি? তা সুহাস তো এখন এখানে নেই, সে শ্বশুর বাড়ি গিয়েছে। ও, বিয়ে হয়ে গিয়েছে বুঝি? ও বাবা, তা হবে না, 19-20 বছর বয়স হলো, বিয়ে তো কোন কালে হয়েছে। সুহাসিনী মাসিমার বিয়ে হওয়ার কথাটা যেন খুব ভালো লাগলো না। কেন ভালো লাগলো না তা কি করে বলবো? আমার বয়স 9 বছর আর সুহাসিনী মাসিমার বয়স 19-20। বিয়ে হলেই বা আমার কি, আর না হলেই বা আমার কি? মামার বাড়িতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ছুটিতে যাই, কিন্তু কোনোবার সুহাসিনী মাসিমার সঙ্গে আমার দেখা হয় না। হয় তিনি বৈশাখের মাঝামাঝি চলে গিয়েছেন, নয়তো তিনি আসবেন শ্রাবণ মাসে শ্বশুরবাড়ি থেকে। ওরে, ফাল্গুন মাসে এসেছিল সুহাস, বৈশাখ মাসেই চলে গেল। আজকাল থাকে ভালো জায়গায়, যেমন রং তেমনি রূপ, যেন একেবারে ফেটে পড়ছে। অন্য লোকের প্রশ্নের উত্তরে দিদিমা কিংবা আমার মাসিমারা এই ধরনের কথা বলতেন, তা আমি শুনতে পেতাম। আমি কোনো প্রশ্ন এ সম্বন্ধে বড় একটা করতুম না, অথচ ইচ্ছে হতো সুহাস মাসিমার সম্বন্ধে আরো অনেক কিছু জানবার, আরো অনেক কথা শুনবার। কিন্তু এমন যেন লজ্জায় গলায় কথা আটকে যেত, জিজ্ঞেস করতে পারতুম না। না না, তা কি করে থাকবে? সুহাসিনী না হলে শ্বশুর বাড়ির একদিন চলে না, কাজেই চলে যেতেই হলো, নইলে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল খেয়ে যাওয়ার তো ইচ্ছে ছিল। ও শাশুড়ি কি বলে জানো? বৌমা এখানে না থাকলে যেন হাত পা আসে না, বৌমার মুখ সকালে উঠে না দেখলে কাজে মন বসাতে পারিনে, তাই তো ছেলে পাঠিয়ে নিয়ে গেল। তাই একদিন কি হলো জানো? দুপুরবেলা সুহাসের ফিট হয়েছে শুনে ছুটে গিয়ে দেখি রান্নাঘরের সামনে সানের রোয়াকে সুহাস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর তার মাথায় জল ঢালা হচ্ছে। মাথায় একরাশ কালো কুচকুচে ভিজে চুল, দেহ এলিয়ে পড়ে আছে। অমন রূপ কখনো দেখিনি মানুষের। কি রূপ ফুটেছে সুহাসের, সত্যি। সুহাস মাসিমার রূপের ও গুণের প্রশংসায় এই গ্রামের সবাই পঞ্চমুখ। তারা জীবনে যেন এমন মেয়ে আর দেখেনি।
অল্প বয়সে যখন মনের আকাশ একেবারে শূন্য, তখন লোকের মুখে শুনে শুনে ধীরে ধীরে একটি আদর্শ নারী মূর্তি আমার মনে গড়ে উঠেছিল। বহুকাল পর্যন্ত এই মানসী নারী প্রতিমার কোষ্ঠী পাথরে বাস্তব জীবনে দৃষ্ট সমস্ত নারীর রূপ ও গুণ যাচাই করে নিতাম। অনেকটা অনেকটা নিজের অজ্ঞাতসারেই বোধ হয়। সে মানসী প্রতিমা ও আদর্শ নারী ছিলেন সুহাসিনী মাসিমা, যাকে কখনো চোখেই দেখলুম না। তখন কলেজে পড়ি, কি একটা ছুটিতে মামার বাড়ি গিয়েছি। তখন অনেকটা গম্ভীর হয়ে পড়েছে আগেকার চেয়ে, এবং রান্নাঘরের কোণে বসে দিদিমা ও মাসিমাদের মুখে মেয়েলি গল্প শোনাচ্ছে চন্নিবর্ণ পেয়ে মেজু দাদু ও মামাদের সঙ্গে জার্মান যুদ্ধের আলোচনা ও সে সম্বন্ধে নিজের সদ্য অধীত লজের মডার্ন ইউরোপের ঐতিহাসিক জ্ঞান সগর্বে প্রদর্শন করবার ঝোঁক তখন অনেক বেশি। সকালবেলা আমি সমবেত ওই 2-5 জন লোকের সামনে বিসমার্কের রাজনীতি ও জীবনী সোৎসাহে বর্ণনা করছি। এমন সময় ও পাড়ার কানাই মামা, যিনি ওই সুহাসিনী মাসিমার ছোট ভাই, তিনি এসে সেখানে দাঁড়ালেন। মেজদাদু জিজ্ঞেস করলেন, কি কানাই, কবে এলে কলকাতা থেকে? কানাই বলল, আজই এলাম কাকা বাবু। এই দিদি আজ ওবেলার ট্রেনে আসবে কিনা? দাদা বাবু 15 দিনের ছুটি নিয়ে আসবেন। ভাই আমি সকালের গাড়িতে চলে এলুম স্টেশনে গাড়ি পাঠানোর ব্যবস্থা করতে। শুনে মনে কেমন একটা আনন্দ ও উত্তেজনা অনুভব করলুম। সুহাসিনী মাসিমা আসবেন আজই? দেখব। এতকাল পরে সুহাসিনী মাসিমার সঙ্গে চাক্ষুষ দেখা হবে। আমার মনের সেই মানসী প্রতিমা সুহাসিনী মাসিমা। তারপর আবার নিজেই আশ্চর্য হয়ে গেলুম নিজের মনের ভাবে। আসেন আসুন, আর না আসেন না আসুন, আমার কি তাতে? অথচ সন্ধেবেলার দিকে কাঁঠালতলাটায় পাইচারি করছিলুম, বোধহয় কিছু উৎসুক ভাবেই। এই পথ দিয়ে সুহাসিনী মাসিমার গরুর গাড়ি স্টেশন থেকে আসবে, এই তো একমাত্র পথ। সন্ধ্যার কিছু আগে গরুর গাড়ি স্টেশন থেকে ফিরে এলো। কানাই মামার ছোট ভাই বীরু তাতে বসে। জিজ্ঞেস করলুম, কোথায় গেছিলি রে বীরু? গাড়ি গিয়েছিল কোথায়? বীরু বললে, স্টেশনে। বড় দিদির আসবার কথা ছিল, কিন্তু এলো না। বললুম, রাতের ট্রেনে আসতে পারেন তো? না, তা আসবেন না। অন্ধকার রাত, মেঠো পথ দিয়ে আসা, রাত্রের গাড়িতে কখনো আসবে না, কথাই আছে। গাড়ি চলে গেল। জীবনের গত 10 বছরের মধ্যে তখন আমার বয়স ছিল 9, এখন 19। এই প্রথমবার সুহাসিনী মাসিমাকে দেখবার সুযোগ ঘটবার উপক্রম হয়েছিল, কিন্তু উপক্রম হয়েই থেমে গেল, ঘটল না। সেদিন কেন? তারপর প্রায় 1 মাস সেখানে ছিলাম, সুহাসিনী মাসিমা তার মধ্যেও আসেননি। কলেজ থেকে বার হয়ে ক্রমে চাকরিতে ঢুকে পড়লুম। বয়স হয়েছে 24। 16 বছর কেটে গিয়েছে বাল্যের সেই মামাবাড়ির দিনগুলির থেকে। দিদিমা বেঁচে নেই। মামাবাড়ি যাওয়া আগের চেয়ে অনেক কমে গিয়েছে। সুহাসিনী মাসিমার কথা শুনতে পাই কেবল আমার আপন মাসিমাদের মুখে, তাও তত বেশি করে নয়, বা তত ঘন ঘন নয়। বাল্যকালে যেমন দিদিমার মুখ থেকে শুনতুম। কিন্তু তা বলে সুহাসিনী মাসিমা কি আমার মনে ছোট হয়ে গিয়েছিলেন? আশ্চর্যের বিষয়, তা মোটেই নয়। বাল্যের সে মানসী প্রতিমা যেমন তেমনই ছিল। তার রূপের কোথাও একটুকু ম্লান হয়নি। বন্ধু বান্ধবের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়ে কত নববধূকে সেই মানসী প্রতিমার কোষ্ঠী পাথরে যাচাই করতে গিয়ে তাদের প্রতি অবিচার করেছি। বয়স যখন 30-32, তখন কলকাতায় এসে থাকতে হলো কার্য উপলক্ষে। একদিন আমার মামার মুখে কথায় কথায় শুনলাম সুহাসিনী মাসিমার স্বামী এখন বড় ইঞ্জিনিয়ার, অনেক টাকা রোজগার করেন।
বাগবাজারে নবীন বোসের লেনে সম্প্রতি বাসা করে আছেন। এমনকি মামা বললেন, যাবি একদিন? সুহাস দিদির সঙ্গে আমারও তো অনেক দিন দেখা হয়নি। আরে তুই কখনো দেখেছিস কি? চল চল, কাল যাওয়া যাক। ঠিকানাটা আমার ওই ডায়েরিতে লেখা আছে। পরদিন আমার কি একটা গুরুতর কাজ ছিল, তাতেই যাওয়া হলো না। মামাও আর সে সম্বন্ধে কোনো কথা উত্থাপন করলেন না। আমি ইচ্ছে করলে একাই যেতে পারতাম। মামা ঠিকানাটা আমায় বলেছিলেন তারপর, কিন্তু তারা আমায় কেউ চেনে না। এই অবস্থায় যেচে সেখানে যেতে বাধ্য। আরও বছর 2-3 কেটে গেল। আমার বয়স 34। সংসারী মানুষ, ছেলেপুলে হয়ে পড়েছে অনেকগুলি। পশ্চিমের কর্মস্থান থেকে দেশে ঘন ঘন আসা ঘটে না। এ সময় একবার মামাবাড়ির গ্রামের কানাই মামার সঙ্গে জামালপুর স্টেশনে দেখা। কানাই আমার বাল্য বন্ধু এবং সুহাসিনী মাসিমার ছোট ভাই। কি হে, আরে কানাই মামা যে, এখানে কোথায়? আরে সচিন যে, তুমি কোথায়? আমি এখানে আছি বছরখানেক, ওই ওয়ার্কশপে কাজ করি। বেশ বেশ, বাসা করে মেয়ে ছেলে নিয়ে আছো? না না, দিদি মুঙ্গেরে রয়েছে কিনা, জামাইবাবুর শরীর খারাপ, চেঞ্জে এসেছে, সেখান থেকেই যাতায়াত করি। আরে এসো না একদিন। আরে বেলুন বাজারে, গঙ্গার কাছেই। হ্যাঁ, এই কবে আসবে, কবে আসবে? আমি থাকি সাহেবগঞ্জে, সর্বদা মুঙ্গেরের দিকে যাওয়া ঘটে না। তবু কানাইয়ের কাছে কথা দিলাম একদিন সুহাসিনী মাসিমার বাসায় ওই যাব মুঙ্গেরে। সেটা কর্তব্য তো বটে। দেশের লোক অসুস্থ হয়ে রয়েছেন দূর দেশে। আমরা যখন এদেশ প্রবাসী, যাওয়া বা দেখাশোনা করা তো উচিতই। সাহেবগঞ্জে ফিরে এসে স্ত্রীকে কথাটা বলতে সেও খুব উৎসাহ দেখালে। বললে, চলো না, মাসিমার সঙ্গে দেখা করে একবারে সীতাকুণ্ডে স্নান করে আসা যাবে। কখনো মুঙ্গের যায়নি, ভালোই হলো। চলো চলো, এই 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 মকর সংক্রান্তির ছুটিতেই চলো। এ কথা ঠিকই যে এই দীর্ঘ 26 বৎসর পরে সুহাসিনী মাসিমাকে দেখবার সেই বাল্য ও প্রথম যৌবন দিনের আগ্রহ ছিল না। তবুও কৌতূহলে এবং মনের পুরনো অভ্যেসের বশে একদিন মুঙ্গেরে গিয়ে ওর সঙ্গে দেখা করবার সংকল্প করলুম। কিন্তু পুনরায় বাধা পড়ল। পৌষ মাসের শেষের দিকে সাহেবগঞ্জে ভীষণ কলেরার প্রাদুর্ভাব হলো। আমি ছুটি নিয়ে সপরিবারে দেশে পালালুম। দিন 19-20 পরে যখন ফিরলুম, তখন মকর সংক্রান্তি পার হয়ে গিয়েছে। মুঙ্গেরে যাওয়ার কথাও চাপা পড়ে গিয়েছে। এর মাসটার পরে আবার কানাইয়ের সঙ্গে দেখা জামালপুরে। বললে, ওহে, তোমরা কই গেলে না তো? তোমাকে খবর দেব ভেবেছিলুম। কি যে বিপদ গেল! জামাইবাবু মারা গেলেন 17 মাসে। সুহাসিনী মাসিমা বিধবা? বললুম, ওরা এখন কি? না না, দেওর এসে নিয়ে গেল শ্বশুর বাড়ি। মস্ত ডাক্তার দেওর, অ্যাসিস্ট্যান্ট সার্জন, গভর্নমেন্ট সার্ভিস করে। জামাইবাবুর চেয়ে অনেক ছোট। এইবার 4-5 বছরের দীর্ঘ ব্যবধান। যখন সুহাসিনী মাসিমার কথা কারো কাছে শুনিনি। তারপর একদিন আমার মাসিমা কাশী থেকে এলেন। বাল্যকালের সে দিনটি থেকে কতকাল চলে গিয়েছে। যে মাসিমা তখন ছিলেন তরুণী, তিনি এখন কাশীবাসিনী। আমারও বয়স 39। মাসিমা বললেন, দশাশ্বমেধ ঘাটে রোজ সুহাসিনী দিদির সঙ্গে দেখা হতো কিনা। চমৎকার মেয়ে সুহাসিনী দিদি, ওর সঙ্গে মিশে সময় যে কোথা দিয়ে কেটে যেত। মস্ত বড় সাধুর কাছে দীক্ষা নিয়েছে। কি সুন্দর গীতার ব্যাখ্যা করে। ওর মুখে গীতা পাঠ শুনতে শুনতে রাত যে কত হচ্ছে তা বলেই যেতুম। আহা, কি মেয়ে সুহাসিনী দিদি!
বহুকাল পরে সুহাসিনী মাসিমার আবার উচ্ছ্বসিত প্রশংসা শুনলাম। সুহাসিনী মাসিমা চিরকাল লোকের প্রশংসা কুড়িয়ে গেল। কপাল এক একজনের। আমার ঠোঁটের আগায় এ প্রশ্ন কতবার এলো, সুহাসিনী মাসিমা আজকাল দেখতে কেমন? বহুকাল তার রূপের প্রশংসা কারো মুখে শুনিনি। কিন্তু আমার মনের সেই বাল্যকালে গড়া মানসী রূপসী সমানই ছিল। বাল্যে তিনি ছিলেন শুধু রূপবতী, এখন রূপের সঙ্গে যোগ হলো আধ্যাত্মিকতা। সুহাসিনী মাসিমা একেবারে দেবী হয়ে উঠলেন আমার মনে। আর একটাও মনে রাখতে হবে, দেবীদের মধ্যে সবাই তরুণী, বৃদ্ধা দেবী কেউ নেই। পরের বছরই আমার চাকরির কাজে আমায় কাশী যেতে হলো 3-4 দিনের জন্যে। আমার বয়স তখন 40। মাসিমা যে বাড়িটাতে থাকতেন সেখানে মামাবাড়ির গ্রামের আর একজন বৃদ্ধা থাকতেন। তার নাম তারকের মা। তিনি যাতে কৈবর্ত। তাঁর ছেলে তারকের নৈহাটিতে বড় দোকান আছে। আমার উপর ভার পড়ল তারকের মায়ের কাছ থেকে মাসিমার একটা হাত বাক্স নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া। বেলা 10টা। মন্দিরাদি দর্শন করার পরে দশাশ্বমেধ ঘাটে স্নান করতে নামছি। সঙ্গে আছে তারকের মা। তারকের মা স্নানার্থীদের ভিড়ের মধ্যে কাকে সম্বোধন করে বললেন, দিদি ঠাকুরনের আজ যে সকাল সকাল হয়ে গেল। যাকে উদ্দেশ্য করে বলা হলো তিনি কি উত্তর দিলেন আমি ভালো করে শোনার আগেই তারকের মা আমার দিকে চেয়ে বললে, চিনতে পারলে না সচিন? আমাদের গায়ের কানাইয়ের দিদি সুহাসিনী। কি চেনো না? বোধহয় একটু অন্যমনস্ক ছিলাম। কথাটা কানে যেতেই চমকে উঠে দেখি একজন মুণ্ডিত মস্তক স্থূলকায়া বৃদ্ধা এক ঘটি জল হাতে সিক্ত বসনে উঠে চলে যাচ্ছেন। ফর্সা রং জ্বলে গেলে যেমন হয়, গায়ের রং তেমনই। মুখের চামড়া কুঁচকে গিয়েছে। নিতান্ত নির্বোধ নিরীহ পাড়াগাঁয়ের বুড়িদের মতো মুখের চোখের ভাব। সেই সুহাসিনী মাসিমা। আমি কি আশা করেছিলুম এই সুদীর্ঘ 30 বছর পরেও সুহাসিনী মাসিমাকে রূপসী যুবতী দেখতে পাবো? তবে কেন যে ভীষণ আশ্চর্য হয়ে গেলুম, কেন যে মন হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠল এ জানি। বড় ক্লান্ত বোধ করলুম, ভীষণ ক্লান্ত ও নিরুৎসাহ। ভাবলুম কাশির কাজ তো মিটে গিয়েছে, মাসিমার বাক্সটা নিয়ে ওবেলার ট্রেনেই চলে যাব। থেকে মিছিমিছি সময় নষ্ট